গোস্বামী বলেছে বাবা যুধিষ্ঠির সবাই কি হলো পরম ধর্ম হিংসা হিংসা পরিহার করে চলবি কোন কার্য উদ্ধার করতে তুই কোন রক্তপাত ঘটাস নে বাবা আর আমি গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর কোন কোন ছেড়ে দিই এখন আমার মূর্খ কর্মচারী দল গুরুবন্ধু তো তুই একটা খুন করে ফেলে তুই আমি যাচ্ছি রক্তপাত আমার গুরুদেবের আদেশে জয় তাই নিয়তি ওর চুলের মুঠি ধরে টেনে নিয়েছে কি করে মঙ্গলে আলো আর বলবেন না স্যার ফার্নিসের গলন্ত লোহর মধ্যে দর্শনীয় ব্যাপার তো কেউ দেখেনি তো না স্যার সেখানে আমাদের আজাদ বাহিনী ছাড়া আর কেউ ছিল না হবে কি ডেড বডিটা এখানে নিয়ে আসার সময় ওই কালু সর্দার দেখে ফেলেছে কালো সর্দার তার তো ডেড়ে আমার বাড়িতে তাহলে রাত্রিরাতে সে কারখানায় কি করছিল আমিও খুঁজে পাচ্ছি না স্যার অনুসন্ধান করো কালু সর্দার যদি করেছে বেইমানি করার চেষ্টা করে না না বাবু এই কালু সর্দার গরিব ছোট লোক হতে পারে কিন্তু সে বেঈমান নয় তাই আজকের এই ঘটনার কথা আমার কাছ থেকে আর অন্য কারো কানে পৌঁছাবে না তবে তুই একা কর এই জন্মটাকে বস্তায় পরে আজ রাত্রে তুই গঙ্গায় ফেলে দিয়ে আসবি কেমন আমাকে মাফ করবেন বাবু এ কাজ আমি করতে পারবো না কেন আপনাকে লক্ষ্য করতে সেদিন এই প্রতি কবুর মাথায় আমি লাঠি মেরেছিলাম সেদিন থেকেই আমার একমাত্র ছেলে জ্বরে ভুগতে থাকে দীর্ঘদিন চিকিৎসা করিয়েও তাকে আমি সুস্থ করে তুলতে পারিনি আমার পাপের সাজা দিয়ে আমাকে কাঁদিয়ে গত রাত্রে আমার ছেলে চিরতরে চলে গেছে বাবু চিরতরে চলে গেছে ছুটি নিতে এসেছি বাবু ছুটি আজ থেকে আমার একেবারে ছুটি তাই আপনাদের এই পাপ কাজে আমি জবাব দিয়ে গেলাম শোন কালো কাজে জবাব দিয়ে এবার তো না খেতে মরবে ভগবান দুটো শক্ত হাত দিয়েছে বড় কিছু করতে না পারলেও মোট গোয়াতে রেস্কা চালাতে পারবো তবু এ পাপ কাজ আমি করতে পারবো না কিন্তু মনে রাখিস কালু বেইমানি করলে বাবু এই শহরে 100টা বেইমানির 99টা করে আপনাদের মতো শিক্ষিত আমার মতো ছোট লোকেরা নয় আমার মতো মূর্খ ছোট লোকেরা নয় নিমক খেয়ে তার দাম দিতে জানে তারা বেইমানি করতে শিখেছি বাবু তারা বেইমানি করতে জানেও না এরাও যদি জ্ঞানগত হয়ে যায় আলো তাহলে সবাইটা উচ্চল যেতে বাকি থাকবে না স্যার আপনি চিন্তা করবেন না শিয়াল শুকুরের কাতর প্রার্থনায় ওই ভাগানো গরু পরমাতে তার লাশটাকে তাহলে তুমি এক কাজ করো ওই লাশটাকে তুমি বস্তায় পরে আমার কারখানার ভেতরে যে গোপন করি আছে সেখানে তুমি রেখে দেবে আর রাত্রিবেলা তাহলে ওটাকে তুমি ট্যাক্সি করে ফেলে দিয়ে আসবে গঙ্গায় ওই ছেলেটা আমারই কারখানায় তো শ্রমিক ছিল আরে কর্মরত অবস্থায় সে শহীদ হয়েছে তাই শীতের প্রতি একটু শ্রদ্ধা জানাতে হবে না ওকে স্যার বড় ভালো ছেলে গো বড় ভালো ছেলে ছিল সব ছিল আমার মেয়ে আমার
গুরু ছিল আমার জামাই হবে পাথর দিয়ে ওকে লাথি মেরে গঙ্গায় ফেলে দিয়ে আসবে চলো শয়তান, তোমার সৎ গতির ব্যবস্থা করি আর তোমার মৃত্যু দিয়ে শুরু হোক আমার নতুন কর্মজীবন। আমার পোষা পাঠা শুনেছি শুনেছি ওটা ওনাকে বন্ধ করাচ্ছে, তাই ওটাকে সরিয়ে দিয়ে আমার চলার পথে কলঙ্কমুক্ত করে আমি আমার গুরুদেব চরণে আশ্রয় নিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার মিস্টার দাসগুপ্ত। আপনি আমার এই গুরু পরমের সময় গুরুদেবের পরবর্তী হঠাৎ তারাবাবু কেন? আমরা সব জায়গায় হঠাৎই আসি মিস্টার দাসগুপ্ত। যান বলুন, প্রদীপ রায় এখন কোথায়? তা তো আমি জানি না। আপনার এই কারখানার একজন শ্রমিক। ও হলেও হতে পারে, ওটা তো আমি বলতে পারবো না। আমি তো সবসময় গুরুদেবের চরণে পড়ে থাকি। ওটা 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 আমার ম্যানেজারই হয়তো বললে বলতে পারে। জয় গুরু, জয় গুরু। তাহলে আপনারও জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। শুনুন মিস্টার দাসগুপ্ত, প্রদীপ রায় আপনার কারখানার কাজে যোগ দিয়েছিল, কিন্তু সে আর ফিরে যায়নি। হঠাৎ এমন একটা অভিযোগ আপনাকে কে করলো? সে আপনার জেনে কোনো লাভ নেই। আপনি শুধু এটা জানলেই হবে যে প্রদীপ রায় এখন কোথায়। হ্যাঁ দেখুন, হয়তো হয়তো তোরা প্রেম টেম করছে, হয়তো কারখানা কাজে ফাঁকিটাকে দিয়ে। হঠাৎ আপনার এরকম ধারণা হওয়ার কারণ? আরে ওই রং ছেলে তো, তাই তাই মনে হলো আর কি। তার সঙ্গে আপনার এটা মনে হলো না যে প্রেম করতে গিয়ে কোনো অঘটন ঘটলেও ঘটতে পারে? কারণ আপনার তো আবার শিল্পবতীর মন। তার মানেটা পরে নিশ্চয় জানাবো। তার আগে আমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দারোগা বাবু। আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই নিন প্রদীপ রায়ের সন্ধান। আর এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে তার ব্যাপারে কোনো দায়বদ্ধতা নেই। তার মানে আপনারা এটা বলতে চাইছেন যে প্রদীপ বাবু বেলা 12টায় কাজে ছুটি নিয়ে চলে গেছে? আমি বলছি না দারোগা বাবু, বলছে প্রদীপ রায়ের অ্যাপ্লিকেশনটা। ও ইয়েস, বাট ইউ রিমেম্বার মিস্টার মজুমদার, সাত দিয়ে মাছ ডাকার চেষ্টা করলেও আমার চোখে কিন্তু এখনো মাছটা নড়ছে। তাই নতুন তথ্য নিয়ে আমি আবার ফিরে আসবো। সেই দিনের জন্য তৈরি থাকুন। চলি, নমস্কার। নিশ্চয়ই দেখা হবে না, তবে তার আগে আপনি দেখতে পাবেন ওই গঙ্গার জলে ভাসছে প্রদীপের কিন্তু অনুপ,
আমি তো বুঝতে পারছি না তুমি এই দরখাস্তটা কোথা থেকে জোগাড় করলে। ওটা প্রদীপের হাতে লেখাছে, তবে কয়েকদিন আগেকার। আমি শুধু পুরোনো তারিখটা ভ্যানিশ করে আর আজকের তারিখটা বসিয়ে দিয়েছি বাবা কত ভালো কাজ করেছো। এই না হলে আমার ফ্যাক্টরি ম্যানেজার। আর সবই তো আপনার পদতলে বসে শিখেছি স্যার। তিনি বাবা ও কথা বলতে নেই, সবই তো আমার ইচ্ছা মই তারা তুমি তোমার গর্ব তুমি লোকে আপনি একটা যন্ত্র, ওই যন্ত্র শুধু সময়ের অপেক্ষা। যে সেদিন আপনাকে উঠতে বলে আপনি উঠবেন আর বসতে বলে আপনি বসবেন। আপনার একমাত্র মেয়েকে শিখাকে আমি আমার অঙ্গ সাইনি করব। সেদিন আমি আপনাকে বুঝিয়ে দেব আমি এখানে তো কেউ নেই, কিন্তু আমি যে শুনলাম আমার প্রদীপ আমাকে মা মা বলে ডাকছে, বিপদে পড়ে সে চিৎকার করছে, তারও সঙ্গে চিৎকার করে আমায় মা মা বলে ডাকছে। আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ জানো প্রদীপ, আমার প্রদীপ এখন কোথায়? তোমরা কেউ বলতে পারো আমার প্রদীপ এখন কোথায়? তুমি এই ভোরবেলায় জ্বর গায়ে উঠে এলে কেন করো না? ডাক্তার বাবু না তোমার বিছানা ছেড়ে উঠতে নিষেধ করেছে? আমি কি আর বিছানায় শুয়ে থাকতে পারি? জানো আমার প্রদীপ না আমাকে তারও সঙ্গে চিৎকার করে মা মা বলে ডাকছে। ওটা তোমার মনের ভ্রম করুণা। দেখো সে হয়তো কোনো কাজে আটকে পড়েছে, তাই সে বাড়ি ফিরতে পারছে না। কাজ হয়ে গেলে সে ঠিক ফিরে আসবে। কবে ফিরে আসবে? আজ 5 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি থেকে গেছে, এখনো পর্যন্ত তো সে ফিরে এলো না। বলো না গো, কবে ফিরে আসবে? আমি জানি না করুণা, আমি কিচ্ছু জানি না। আর 4 দিন হলো তাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। তোমরাও তাকে খুঁজে পাওনি? তাহলে একটা জঞ্জান্ত ছেলে কি কপুরের মতন উবে গেল? প্রদীপ প্রদীপ করে আরে বাবা, 7 সকালে বাড়ি থেকে একবারে মরা কান্না বাড়িতে রয়েছে কেন? কি ব্যাপার, কি হয়েছে কি প্রদীপের? তুমি কি জানো না বৌমা, প্রদীপ আজ 5 দিন হলো কাজে গেছে, বাড়ি ফেরেনি। ওহ বাপরে বাপ, 5 দিন কেন 5 বছরও নাও ফিরতে পারে, তার জন্য তো মরা কান্না কি আছে শুনি। বৌমা দেখুন, হয়তো কোথাও ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে লকআপে জেল খাচ্ছে কি। বৌমা না, আমার ছেলে না খেতে পেয়ে মরবে, তবু এমন হীন কাজ সে কখনো করবে না। সবাই গাইতে হবে না। এই বেকার রকমের মস্তান ছেলেরা যে কোন সুকর্ম করে বেড়ায় তা আমার জানতে বাকি নেই। বৌমা কি বলছো তুমি বৌমা? শোন না বাবা, থাক, পরের কথা আমার কাজ কি? আমি নিজের হাড়িতে সংসার করি, আরে আপনাদের ছেলে গ্যাং ডাকাতি করে হাজার হাজার টাকা আপনাদের হাতে এনে দিই আর জেল খেটেই পড়ে মরো, তাতে আমার কি এসে যায়? কি এসে যায় আমার? তুই যদি যায় আসে না, তাহলে কেন এসেছো এখানে? আর কেনই বা ওদের কাটা গায়ে নুনে ছেটা দিচ্ছ? আরে নুনে ছেটে দেওয়ার কি আছে? আমি যেটা সত্যি সেটাই ওনাদেরকে বলেছি। সত্যের ধ্বজধারী ধর্মপূর্ণা সেজে এই সংসারে তো তুমি অনেক উপকারী করেছো। এবার এখান থেকে বিদায় হয়ে এই মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দাও। কি বলে তুমি? কি বলে আমি এখানে থাকলে এদের সব না বিশ্বাস শুনে যাচ্ছে, তাই না?
না না বৌমা না, ওর কথাই কিছু মনে করো না বৌমা, ও তো চিরকালই এমনই। না, চিরকাল এরকম ছিল না। আপনাদের বস করে ওষুধ খাইয়ে আপনারা এইভাবে তৈরি করেছে। বৌমা, একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি এ কথা বলতে পারলে? এ কথা কি তোমার মুখে শোভা পায়? আপনার ওই জ্ঞানের বাণী তাকে শোনাচ্ছেন বাবা? ওসব জ্ঞানের ছায়া তো পরিষ্কার জলে পড়ে, ওর মতো একটা দুর্গন্ধযুক্ত কাদায় নয়। কি বলে তুমি? আমি দুর্গন্ধময় কাদা? কি ব্যাপার দাদা, বাড়িতে এত হল্লার মাঝে কি মানুষ বসবাস করতে পারে? ওহো, তোমরা টিভিতে একটা নাইস সিনেমা দেখছিলাম, আপনাদের চিৎকার চেঁচামেচিতে সব নষ্ট হয়ে গেল। বলছি তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ ছোট মা, আমাদের ফিরতে দেরি হবে, তোমরা রান্না করে খেয়ে নিও। তোরা যাচ্ছিস যখন প্রদীপের একটু সম্মান করবি বাবা। অসম্ভব, আমি একজন শিক্ষিত রুচিশীল অফিসার হয়ে একটা বেকার রকবাজ মস্তানকে পথে পথে খুঁজে বেড়াবো? নো নেভার। জাস্ট এ মিনিট মির্জা, এই তো আপনারা সবাই এখানে রয়েছেন, একটা কথা পরে শুনবো বাবা তোমার কথা। তার আগে বলো না তোমার কাঁধে ও কে? বলো না কে ও? আমার কাঁধে এই সমাজের বুকে এক অবহেলিত, এক উপেক্ষিত চরিত্র, এই সংসারের জঞ্জাল, আমার জীবন নাটকের নায়ক প্রদীপ রায়। না না, এই হতে পারে না, এই হতে পারে না। তুমি কাকে নিয়ে এসছো ঠাকুরপু? দেখে চেনার উপায় নেই বৌদি, গঙ্গার জলে দেহটা গলে পচে গেছে, তারপর ওই শয়তানরা একটা শক্ত জিনিস দিয়ে ওর মাথাটা থেঁতলে দিয়েছে। শুধুমাত্র ওর পোশাক দেখেই চিনতে পারলাম ও আমাদের প্রদীপ। না না, আমার প্রদীপ হতে পারে না, আমার প্রদীপ হতে পারে না। মানুষের উপকার ছাড়া ক্ষতি করতে জানে না, তারাই পরিণতি হতে পারে না। কেন পবিত্র? আমার প্রদীপ হতে পারে না, আমার প্রদীপ হতে পারে না। আমার অন্তরটা যে পাগল হয়ে গেছে করুণা, কত চেষ্টা করেও সে পাগলের চোখে জল ছড়াচ্ছে। এতে তুমি কোথায় পেলে পবিত্র? গঙ্গার জলে ভাসতে ভাসতে তীরে এসে ঢেকেছিল, তাই সেখানে কিছু কৌতূহলী মানুষ জড়ো হয়েছিল, আর সেখান থেকে আবিষ্কার করলাম ও আমার প্রদীপ। প্রদীপ, প্রদীপ তুমি কি সত্যি নিভে গেছো? তাহলে আমার মনের ভিতর তুমি এমন দাউ দাউ করে জ্বলছো কেন? বলো প্রদীপ, বলো বলো। প্রদীপ, প্রদীপ কেন কেন এমন হলো? বলো কেন এমন হলো? কেন কেন কেন? প্রদীপ, প্রদীপ তুমি বলেছিলে, তুমি যা বলেছিলে তাই সত্যি হলো। তুমি যে সেদিন আমাকে বলেছিলে বৌদি, স্টিল প্ল্যান্টের যে চাকরি আমি করি তাতে যে কোনো দিন হারিয়ে যেতে পারি, তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আরেক মায়ের শান্তির আশ্রয়। এসব কি বলছো তুমি? আমার কল্পনার তুলিতে আঁকা
এক স্বপ্নের কথা বলছি বৌদি, যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছো সর্বংসহা ধরিত্রী, আর তোমার এই শীতল কোল হয়েছে এই সমাজ সংসারে উপেক্ষিত আমার বাবা মায়ের শেষ ঠিকানা। আমি তো পারবো না, আমি তো কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নেই পৃথিবীতে জন্মায়, তাহলে তো তুমিও তার ব্যতিক্রম নও। মনে করে দেখো তোমার সেই জন্মদাত্রী মায়ের কথা, তিনি যেমন তোমার বাবার উপেক্ষা সত্ত্বেও তোমাদের ভাই বোনকে তার মাতৃ স্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ তাদের সঠিক ঠিকানা প্রদান করেছেন, ঠিক তেমনি ভাবে এই ঝড় ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ বাবা মাকে। না না না, পারবো না, পারবো না, পারবো না। উদ্যম নৃত্য আর এনজয়কার জীবনে মূল মন্ত্র সে পারে না, এসব করতে পারে না। জীবনের 25টা বছর তো এমনি ভাবে এনজয় করলে বৌদি, এবার বাকি জীবনটা মাতৃরূপে এনজয় করে দেখো, আনন্দ পাও কিনা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি। আমি পারবো না, পারবো না, পারবো না। ঠাকুরপো, ঠাকুরপো, তোমার কথা আমি রাখতে পারিনি, তাই বুঝি তুমি আমার উপর অভিমান করে চলে গেলে। বেশ বেশ, আমি তোমার মৃতদেহ স্পর্শ করে এক কথা দিচ্ছি ঠাকুরপো, আমি তোমার কথা মতো এইসব নোংরা পোশাক ছেড়ে আজ থেকে আমি শাড়ি পরবো, মনমোহিনী রূপ ছেড়ে আজ থেকে আমি মাতৃরূপ ধারণ করবো। মা, মাগো, আমি যে বিলাসিতার স্রোতে গা ভাসিয়েছিলাম মা, কেউ আমাকে বাধা দেয়নি, সবাই আমাকে বাহবা দিয়েছে, কেউ আমাকে বলেনি যে আমি মরীচিকার পেছনে ছুটে চলেছি। কিন্তু 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 তোমার ভাই, জানো তোমার ভাই আমার পিঠে বিবেকের কষা ঘাট এনে আমাকে বারবার বুঝিয়ে দিয়েছে যে আমি যা করেছি ভুল করেছি, মহা ভুল করেছি। বৌমা, বাবা, আপনি সর্বজান মান্য শিক্ষক, কিন্তু আপনার শিক্ষায় নয় বাবা, আমি আপনার ছেলের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ থেকে আমার জীবনটা আমি বদলে নিলাম বাবা, আমার জীবনটা আমি বদলে নিলাম, আমার জীবনটা আজ থেকে আমি নতুন ভাবে শুরু করবো বাবা, আমি নতুন রূপে শুরু করবো, নতুন ভাবে শুরু করবো। চলুন মাস্টার মশাই, এই পচা গলা দেহটাকে নিয়ে অপেক্ষা না করে শ্মশানে দাহ করার ব্যবস্থা করি। দাঁড়াও, ওকে শ্মশানে দাহ করার আগে আমাদের সকলের মাঝে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। দাদা এ সংসার থেকে আলাদা, যদিও কিছু রোজগার করে দিচ্ছিল তাও বন্ধ হয়ে গেল, এবার সংসারটা চলবে কিভাবে? কে নেবে বাবা মায়ের দায়িত্ব? কি বলছিস তুই? ঠিকই বল। অকালে হারিয়ে যাওয়া ভাইটার চেয়ে এই বিচারটা তোর কাছে বড় হলো। ঠিকই বলছি, আমার নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেই বাড়িতে চলে যাব, তখন তোমাদের দায়িত্ব কে নেবে? কে নেবে তোমাদের? কি হবে তোমাদের নতুন ঠিকানা? আমাদের কারো দায়িত্ব নিতে হবে না রে, আমরা কারো অন্যে কোনো ভাগ বসাবো না, কাউকে আমাদের দায়িত্ব নিতে হবে না। ভাগ বছরের কথা নয় মা, আমি শুধু বলতে চাই তোমাদের একজন আমার কাছে থেকো, আরেকজন দাদার কাছে থেকো। বাবা মায়ের জন্য তোকে চিন্তা করতে হবে না, তুমি ওদের দুজনের দায়িত্ব আমি একাই নিতে পারবো। না, আমি পারবো না, কারণ যখন আমাদের আলাদা করে দেওয়া হয়েছিল তখন তো আমাদের কথা ভাবেনি, কাজে ওনাদের দায়িত্ব আমরা নিতে
পারবো না। হবে না, হবে না দিদি। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না। আমরা তো বললাম আমরা কারো অন্য ভাগ বসাবো না। ভাগ বসানোর কথা নয় মা, আমি শুধু বলতে চাই তোমাদের একজন আমার কাছে থেকো, অন্যজন দাদার কাছে থেকো। বারে বাহ, হাই সোসাইটির ক্ষেত্রে এটা এখন সুন্দর একটা ব্যবস্থা। এর ফলে দুজনেই একটা করে বিনা পয়সায় কাজের লোকও পেয়ে গেল। পবিত্র আধুনিক সুসভ্য মানুষের দল, তোমরা কান পেতে শোনো। এই কুটিল সমাজের শিক্ষিত বিবেকবান সন্তান খুঁজে দিচ্ছে তাদের বাবা মায়ের শেষ ঠিকানা। পবিত্র বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? তবু দেশে মানুষ তোমরা খুঁজে দাও ঠিকানা। সোনায় মোরা বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? তবু দেশে মানুষ তোমরা খুঁজে দাও ঠিকানা, খুঁজে দাও ঠিকানা, খুঁজে দাও ঠিকানা, খুঁজে দাও সংসারে বাস করে নরক যন্ত্রণা ভোগ করাচ্ছে। এই ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। ঠিক বলেছ। চলো চলো গো চলো, একে আমরা দাহ করে দিয়ে আমাদের দুজনে যেদিকে দু চোখ যায় আমরা চলে যাও। আমার প্রদীপ যেখানে নেই, আমি সংসারে থাকবো না। চলো চলো দাঁড়ান বাবা, কোথায় যাচ্ছেন? বুঝলাম নরক থেকে উদ্ধার করবে বলে সন্তানের আরেক নাম পুত্র। সেই পুত্র আর পিতা আমি। আমার অক্ষম অপদার্থ পুত্র আমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে। আগে পিতার মুখাগ্নি করত পুত্র, কিন্তু কিন্তু বিপরীত যুগ ধর্মে পুত্রের মুখাগ্নি করতে চলেছে। তারও সবাই বৃদ্ধ বাবা মা। দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনার সাবধান এসে কুলাঙ্গার পুত্রের দল আপনার সাহায্য না করলেও, আপনার সঙ্গে না হলেও আপনারে উগ্র আধুনিকা নষ্ট বৌমা আপনার সঙ্গী হবে, হবে বাবা, হবে। চলুন বাবা, আমি আপনার সঙ্গে যাবো, চলুন। না, আমি তোমায় যেতে দেবো না রোনা। মাননীয় ভদ্রমণ্ডলী, আপনাদের সমাজের বুকে এই ঘটনা ঘটে যাওয়ার পরও রাস্তা ঘাটে ট্রামে বাসে এখনো কি আপনারা চিৎকার করে বলবেন যে আপনারাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ? ওদের কোনো দোষ নেই। এর জন্য দায়ী হচ্ছে আমরা, এই বাবা মারা।
ওদের কোনো দোষ নেই। চলো 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 করুণা, আমাদের তো যাওয়ার সময় হলো। আমরা যাবো, আমরা আপনাদের সঙ্গে যাবো মা, বাবা আপনাদের সঙ্গে যাবো, আমরা যাবো। মাননীয় ভদ্রমণ্ডলী, অভিন্ন হৃদয়ে বন্ধুহারা এই পবিত্র চ্যাটার্জির মুখে আজ কোনো ভাষা নেই। আছে শুধু আপনাদের কাছে একটাই জিজ্ঞাসা, আপনাদের প্রগতিশীল সমাজ কি এই পথটি বেছে নেবে, নাকি আপনাদের সম্মিলিত প্রতিভা এই সকল পথকে হারিয়ে খুঁজে নেবে বাবা মায়ের শেষ ঠিকানা? শিক্ষা শুধু প্রদীপেরই, তাহলে এবার তুমি বলো প্রদীপ, প্রদীপ বিনা এই শিক্ষার কি কোনো মূল্য থাকবে? তুমি আমাকে বলে দাও প্রদীপ, আমাকে তুমি বলে দাও। বাপি তুমি এখানে? আমি সব জানি, কিন্তু কি আর করে আমি বল, আমিও তো চেয়েছিলাম বলো আমি তুলে দেবো রে মা, কিন্তু কিন্তু একটা দুর্ঘটনায় সব হয়ে গেল রে মা। কিন্তু তাহলে তুমি আমাকে বলে দাও বাবা, আমি এখন কি করবো বলো? মহাকালী গতি কারোর জন্য অপেক্ষা করি রে মা, তাই তাই আমি তোকে বলছি তুই আগের জীবনে ফিরে যা রে মা, আগের জীবনে ফিরে যা। তাতে হয় না, কারণ প্রদীপ যে আমার সারা সারা অঙ্গে, আমার সারা অঙ্গে জড়িয়ে আছে বাপি, জড়িয়ে আছে। নিভে যাওয়া প্রদীপকে নেই রাত থেকে লাভ কি রে মা? প্রদীপ নিভে গেল, তার জ্যোতি যে আমার মন থেকে মুছে যায়নি বাপি। হবে মা, তোর আশায় থাকা আমার সেই পুরোনো কাজগুলো। কাজ? কি কাজ তোমার? বেশ, তুমি বলো তোমার কাজ, আমি না হয় এই বেশেই তোমার সব কাজ করবো বাপি। আরে মা না, আমার গুরুদেব বাবু শ্যামসুন্দর গোস্বামী বলেছে সব কিছুর একটা উপযুক্ত সময় হওয়া দরকার। কিন্তু বাপি তোমার কাজটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না, সেটা আগে বলবে তো কি করতে হবে আমাকে? তোকে নারী লোক ছেড়ে তোকে মোহিনী চাইতে হবে, তোকে আবার মদ ঘা করতে হবে। পুরো পড়ায় সৃষ্টি করে নারী চোলা করায় তুই পুরুষকে মোহিত করে নিজে মদ খেয়ে তাকে মন খাইয়ে আমার তরকারি কাগজগুলো সই করিয়ে দিবি। প্রদীপের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে তুই অনেকগুলো মধুর রাত নষ্ট করেছিস, কিন্তু এখন আর নয়, এখন থেকে আমি যা বলবো লক্ষ লক্ষ সমস্ত জিনিস পালন করবি। ওরে মা তুই পারবি, আমার গুরুদেবী দয়াল বাবু শ্যামসুন্দর গোস্বামী বলছে নারী নারী রূপ যৌবন হলো ঈশ্বরের দান, সেই রূপ যৌবন নিয়ে তুই বিশ্ব
পঞ্চাশ পুরুষকে ঘায়ালি করতে না পারিস পাপি, কি বলতেছি? তাহলে ঈশ্বরের পরম কন্যা তাকে বিফলে যাবে রে মা। কি বলতেছি? তুমি এতটা নিচ, বাবা হয়ে তুমি নিচের মেয়েকে। সঠিক পরিচালিত করেছি রে মা। যে কোনো ব্যাপার শ্রেষ্ঠ হাতিয়ার রে মা। এইসব কথাগুলো শোনার আগে আমায় তুমি মৃত্যু দিলে না কেন? ওরে, তোর মৃত্যু দেবে না রে, মৃত্যু দেবে না তোর মা। অনেক কেরামতি দিয়ে আমার অনেক কাজ উদ্ধার করতে গেছে। আর আর তুই তো যুবতী দোষ রে মা, তুই তো ভরা সমস্ত। তোকে দেখলে অন্য পুরুষ কেন আমারও যেন কেমন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। চুপ করো। বাতাস, বাতাস, তুমি তোমার চলা বন্ধ করে দাও। হে সূর্য, তুমি অগ্নি বৃষ্টি করে এই দৌড়ানি বিরক্ত পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। ওরে মা, তোর কান্নার এই পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন হবে না। আগামী পরশু আর পর নামে একটা ছেলে এখানে 5 লাখ টাকার জন্য এখানে আসবে। তাকে তাকে তুই মদ খাইয়ে তুরুপের যৌবনে তুই মাতাল করে আমার বন্যে তৈরি করে দিবি রে মা। তাও আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। আমি বলছি তুই পারবি, পারতে যে তোকে হবে রে মা। চাবুকের ঘায়ে তোর পেটের চামড়া আমি তুলে নেব। হাতে মাত্র সময় 2 দিন। এই 2 দিনের মধ্যে তুই নিজেকে নিজের মতো তৈরি করে নে। কাজ শুরুর সঙ্গে সঙ্গে তোকে সাকসেস করতেই হবে। আমার গুরুদেব দয়াল বাবু শান্তর গোস্বামী বলেছে, স্বাস্থ্য বড় ভীষণ রে মা, বড় ভয়ঙ্কর রে মা। হে ভগবান, একে মানুষ নাকি জ্বলন্ত জীবন্ত নরপিশাচ? তুমি আমাকে বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো? কি করবো এখন আমি কি করবো? তুমি আমাকে বলে দাও প্রদীপ, আমি এখন কি করবো? তোমার স্মৃতি আমার এই বেদনা বহুল পক্ষে আমি কিভাবে আগলে রাখবো প্রদীপ? আমি যে ক্লান্ত, আমি পরিশ্রান্ত। চিরদিন কে
করছে এখন আমি কি করিব আরে বেটা কত করছো হ্যাঁ তুই একটা রোনা কিও বাবু গো আমাকে বাঁচান গো अरे तू मेरा कौन पकड़ा था क्यों उठिए उठिए जय सिया राम एक बार बोल बेटा तेरा क्या हुआ বাবু গো আমার না মানে আমার বউ না ওই নার্সিং হোম अरे ওখানে একটা লড়কা पैदा করিয়েছে তো হ্যাঁ বাবু আগে না বাবু তবে একটা লড়কি पैदा করিয়েছে তাহলে তো বেঁচে যেতাম বাবু সে না মানে अरे আমতা আমতা না করে ঠিক से बोल बेटा तेरा क्या हुआ কি করে বলবো বাবু বলতে গেলে যে আমার মুখটা ফেটে যায় বাবু तू একটু কষ্ট করে বল বেটা আমার একটা জরুরি কাম আছে তাহলে বলে ফেলি বাবু বলে আমার বোনা একটা হিজড়ে প্রসব করেছে বাবু গো আমার কি হবে গো আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে বাবু গো अरे जय सिया राम अरे बेटा ये तो बहुत बहुत खुश खबरी আছে बेटा আপনি কি বলছেন বাবু আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে আমার মোটা একটা হিজড়া বাচ্চা পারলো তাহলে তো আমাকে বলবে দেখ 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 হিজড়া বাপ আমার বুঝি লজ্জা করে না अरे ये तो बहुत बहुत खुश खबरी আছে बेटा हिजड़ा हुई मानुष भी আছে तब तब तू खुश मन के बाड़ी जा बेटा ये ले 500 रुपया खुश मने बाड़ी जा পরের ধুলো দিন বাবু বলি পরের বার ভালো ছেলে কিংবা ভালো মেয়ে পারবে তো পারবে বেটা পারবে তেরা গাছ যখন আছে আসলি ফল তুই নিশ্চয় পাবি যা বেটা খুব মনে বাড়ি যা ঠিক আছে বাবু আমি সুদাকে বলবো পথে বলবো কান্দিস নে বুড়ো, কান্দিস নে। বাবু বলেছে পরের বারে ভালো ছেলে বা ভালো মেয়ে পারবে এখন চল খুশি মনে বাড়ি যাই কি আর বলবো বাবু ওই বইয়ের কান্না দেখে আমি যেন কেমন হয়ে যাই এখন আমি শরীরে বল পেয়ে খুশি মনে বাড়ি যাই বাবু চলি বাবু চলি দাদারা চলি দিদিরা চলি জয় সিয়ারাম জয় সিয়ারাম সবই সবই তোমারই লীলা রামজি তোমারই লীলাকে নিয়ে আমি পেয়েছি এক লোহ মানব পুত্র প্রেমজিৎ 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 আরে প্রেমজিৎকে আমি করে তুলব আমার গুরুপের नमस्ते सिंह जी আপনি ভালো আছেন তো अरे नमस्ते नमस्ते कालू भैया आइए आइए अरे तू तो मेरा राम जी का दूत আছে ও কথা বলবেন না সিং জি আমি একজন সামান্য রেস্তো বলা नहीं तू तू হচ্ছিস ভগবান का दूत
তো বলিয়ে कोई कोई समाचार না না তেমন কিছু নয়। এই পথ দিয়ে রেস্কা নিয়ে যেতে যেতে আপনাকে দেখতে পেয়ে ভাবলাম একটু খবরটা নিয়েই যাই। যা, আমাদের প্রেমজিৎ কেমন আছে? अरे वो बेटा एकदम एकदम बहुत खुश আছে। अरे 2-4 रोज बाद একেবারে পুরোপুরি ঠিক হয়ে যাবে। ও কথা বললেন না সিংজি, সবই ভগবানের মর্জিতে আমাদের প্রেমজিৎ। भगवाনের मर्जी নয় कालू भैया, प्रेमजीत का जिंदगी में तू भगवान का दूत আছে। না সিংজি, আমি ভগবান নই, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। এতদিন যে পাপ আমি করেছি। भैया तेरा कोई पाप না আছে। হ্যাঁ, তোমাকে একটা খুশখবরি দেওয়ার আছে। আমি প্রেমজিৎকে নিয়ে একটা বড় নৌকরি জোগাড় করিয়েছে। নৌকরি মানে চাকরি? কয়েকদিন সিংজি আমাদের প্রেমজিৎ চাকরি করবে, সে সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াবে। বাহ, কি আনন্দ আমাদের প্রেমজিৎ। প্রেমজিৎ 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 সবার মুখে একটাই নাম প্রেমজিৎ, কিন্তু আমি আজও বুঝতে পারলাম না এই প্রেমজিৎ। অর্পণ, তুই ভুলে যাস না এই প্রেমজিৎ हमारा लड़का আছে। কিন্তু কাকা বাবু, আপনার স্ত্রী বা ছেলে মেয়ে আছে, এই কথা তো আগে কোনদিন শুনিনি। তা শুনিসনি বলে কি हमारा लड़का लड़की এসব থাকতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু कोई কিন্তু না আছে অর্পণ। এই প্রেমজিৎ নৌকরি পাইয়ে জলদি জলদি বড় অফিসার বনে যাবে। আপনারা কথা বলুন, আমি এখন আসি সিংজি। নমস্কার। নমস্কার কালু ভাই। আচ্ছা কাকা বাবু, বেশ কয়েকদিন দেখছি এই লোকটি আপনার কাছে যাতায়াত করছে। কে ইনি? কি না প্রকৃত পরিচয়? ও হচ্ছে আমার একজন পুরানা দোস্ত। দোস্ত? আপনার মতো মানুষের দোস্ত একজন রিস্কাওয়ালা? হাসালে হাসালে তেরা মাফিক একজন মাতাল যদি हमारा কারবারে দোস্ত হতে পারে, তাহলে ওই কালু ভাইয়া हमारा দোস্ত হবে। আরে এটা অসুবিধা কোথায়? হ্যাঁ, একটা কথা কাজ করার মধ্যে ভুললে অর্পণ, তুই আজই যাবি যুধিষ্ঠির বাবুর অফিস পার, আর সেখানে সই হিসাব মেটাতে হবে। তারপর সে 1982 সাল কি মাঘী পূর্ণিমার হিসাব মেটাবে हमारा দুরন্ত দুর্বার পুত্র প্রেমজিৎ। প্রেমজিৎ প্রেমজিৎ সত্যি এক গ্রহমানব, বুদ্ধিতে চাণক্য, সাহসে শিবাজি আর রানা প্রতাপের সংমিশ্রণ। কিন্তু 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 আমি আজও বুঝতে পারলাম না কে প্রেমজিৎ। কাকা বাবু তো তিন কুলে কেউ নেই। তাহলে 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 না 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 না, মাথাটা ঝিমঝিম করছে, গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাও। দাদা দাদা শুনছেন? পুলিশ আমার সমস্ত গোডাউন সার্চ করতে চাইছে। তা করুক। আরে ভাই, তুমি তো আর চোরা কারবার করছো না? না মানে আমি 2 নম্বরই মাল আছে। কিন্তু বাবা যেদিন তোমার হাতে দায়িত্ব তুলে দেয় সেদিন তো ওতে কোনো 2 নম্বরই ছিল না। তাহলে আমি 2 নম্বরই কারবারের ফাঁদে পা দিয়ে নিজেও 2 নম্বরই হয়ে গেছো। তাই বাবা মায়ের মতো দাদা বৌদিকেও ঘর থেকে তাড়িয়েছো। ফুলের মতো নিষ্পাপ ছোট ভাইয়ের মৃত্যু তোমার মনে একটু রেখাপাত করতে পারেনি। আমি অন্যায় করছি দাদা, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করার কে সুদীপ? পাপ করো, পাপ কেউ ছাড়ে না। আপনি ঠিকই বলেছেন অর্পণ বাবু, পাপ করে আইনের চোখকে 2-1 দিন ফাঁকি দেওয়া যায়, কিন্তু চিরকাল নয়। That's right, দারোগা বাবু, আমি আপনার কথাকে পূর্ণ সমর্থন করি। আর আমি মনে করি আইন তার নিজের পথে চলুক।
এজন্য যদি আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয় আমি করতে প্রস্তুত। চলি দারোগা বাবু, নমস্কার। সুদীপ বাবু, আপনার গোডাউন আমরা সার্চ করবই। কোন বেসিসে আপনি আমার গোডাউন সার্চ করতে চলেছেন দারোগা বাবু? তাহলে শুনুন, বাংলাদেশ সীমান্তে একটা ট্রাক আটক করা হয়েছে, কিন্তু ট্রাকটি ড্রাইভার ও খালাসি পলাতক। কিন্তু ওই ট্রাক বা ড্রাইভার খালাসির সাথে আমার কিসের সম্পর্ক? ধীরে মিস্টার রায় ধীরে, সম্পর্ক না থাকলে আমি নিশ্চয়ই আপনাকে অনার্থক বিরক্ত করতাম না। মিস্টার মিত্র, ইয়েস, উপযুক্ত প্রমাণ ও অর্ডার সঙ্গে নিয়ে আমি আপনার গোডাউন সার্চ করতে যাচ্ছি। মিস্টার মিত্র, বলছিলাম কি নির্ভয় বলুন। এতে 20,000 টাকা আছে, এটা নিয়ে ওই প্রমাণ আর অর্ডার লোপাট করে দিতে বলছি। মিস্টার রায়, আমার বাড়িটা কিন্তু সাধারণ নেই একটা গাড়ি, নেই একটা ছোট্ট টেপ রেকর্ডার কেনা সামান্য পয়সা। মিস্টার মিত্র, Yes, তা যদি থাকতো আমি সেই ছোট্ট টেপ রেকর্ডারে আপনার কথাগুলো ধরে রাখতাম, আদালতে কাজে লাগতো। হোয়াট ইউ মিন? আই মিন, পশ্চিম বাংলার যে সমস্ত পুলিশগুলোর খাতায় আপনি আমার নাম লিখতে চাইছেন, আমি কিন্তু ঠিক তার ভিন্ন মেরুর বাসিন্দা। অফিসার, ইয়েস, আমি সেই পুলিশ অফিসার যে পুলিশ অফিসার ছুলে আপনার মতো 2 নম্বরই মানুষের 36 গা। তাই চলুন, গোডাউন সার্চ আমি করব। কি বলছেন আপনি? ঠিকই বলছি, মানে আপনার মতো ম্যানেজার থাকলে যে কোনো ব্যবসার কাজ চুকিয়ে দিতে বেশি সময় লাগবে না। ও মাই গড, কিন্তু আমার অপরাধ। একটা নয়, অজস্র। কারখানা শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কর্মরত শ্রমিক মারা যাচ্ছে তার কোনো কিনারা নেই, গোডাউন থেকে 2 নম্বরই মাল পাওয়া যাচ্ছে তার কোনো হিসাব নেই। দেখুন বর্দা, কার পাস স্ট্যান্ড করতে গেলে ওরকম একটু 2 নম্বরই অনিয়ম হতেই পারে, তাই তো তাহলে বুঝতে অসুবিধা নেই যে আপনি সঙ্গে জারি খাচ্ছেন তারই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি, তার মানে অস্বীকার করতে পারে যে আপনি বাবাকে কুমন্ত্রণ দিয়ে এই সর্বনাশা পথে টেনে নিয়ে গেছেন। দেখুন বর্দা, যেহেতু ব্যবসাটা আপনাদের, তাই কোটি কোটি টাকা লাভ হলে সেটা আপনাদের। তা আমি কেন কুমন্ত্রণা দিতে যাব? আমি বলছি পারে, যেমন পেরেছেন আপনি শয়তানি করে। কি বলছেন আপনি? তার মানে আমি একটা শয়তান? হ্যাঁ, তা যদি না হতেন তাহলে ওই প্রদীপ রায়ের অপমৃত্যুর কারণ নিশ্চয়ই খুঁজে পেতেন। এখন আমার মনে হচ্ছে ওই মৃত্যুর পেছনে আপনাদেরও হাত আছে। বর্দা, আপনি যা ভাবছেন আমি তা নয় বর্দা। বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না ম্যানেজার অলোক বাবু?